নমস্কার। রাজ্যের এমবিবি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান হলো আজ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। রাজ্যে শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগের ক্ষেত্রে যে যে বিষয়গুলোকে যুক্ত করা হয় রাজ্য সরকারের তরফে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আরো একবার বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবং এই অনুষ্ঠানে রাজ্যপাল সহ অন্যান্যদের উপস্থিতিতে এই আয়োজন থেকে যে মেধার সমাবেশের মাধ্যমে একটি বার্তা দেওয়া যায়, আজকের আয়োজন সে কাজটি করল। সমাবর্তন তার মাধ্যমেই প্রমাণ হয় এই রাজ্যের শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানটি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং কোন জায়গায় পৌঁছাতে চায়। অনেক গুণী শিক্ষার্থীকে এই বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছে, অনেক মেধাবীকে এই বিশ্ববিদ্যালয় উপহার দিয়েছে, যারা আজ রাজ্য কিংবা দেশ বিদেশের মাটিতে নিজেদের মতন করে যারা শিক্ষার প্রসারে অগ্রগতিতে ভূমিকা নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছে, সেদিক থেকে তারা নিজ নিজ ক্ষেত্রে সেখানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ এমবিবি বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন থেকে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই আয়োজন থেকে যে কয়েকটি তথ্য বেরিয়ে আসছে সেই তথ্যের নিরিখে অবশ্যই এই সমাবর্তন মেধার সমাবেশ এবং এই সমাবেশ থেকে রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যের শিক্ষা প্রসারে অগ্রগতিকে আরো বেশি ত্বরান্বিত করছে এবং অবশ্যই এই বিশ্ববিদ্যালয় যে উপহার দিয়েছে সেই মেধার বিস্মরণ আগামী দিনে রাজ্যের শিক্ষা ক্ষেত্রকে আরো বেশি প্রসারিত করবে এই বিশ্বাস প্রত্যেকে রয়েছে। রাজ্য বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই রাজ্য সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন মানে সেখানে সকলের উপস্থিতি, দারুণ উপস্থিতি। যারা এই বিশ্ববিদ্যালয় থেকে কয়েক বছর আগে বেরিয়ে এসে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্য মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে তার মতন করে দৃষ্টান্ত রেখেছেন বা রেখে চলেছেন, আগামী দিনে রাখবেন, তাদের অনেকের উপস্থিতিতে এই আয়োজন সমৃদ্ধ হয়েছিল। এবং এই আয়োজন থেকে যে কয়েকটি বিষয় উঠে আসছে তাতে অবশ্যই এই বিশ্ববিদ্যালয় আগামী দিনে কি করবে, এই বিশ্ববিদ্যালয় আগামী দিনে কি কি বিষয় সেখানে যুক্ত করে এগিয়ে যাবে, সময়ের তাগিদে বিশ্ববিদ্যালয় থেকে আর কি কি প্রত্যাশা করা যায়, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আজকের এই সমাবর্তন আয়োজনের প্রেক্ষাপটে আমরা এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তীর একটা ছোট্ট বক্তব্য শুনব এবং তিনি এই সময়ের মধ্যে যে তথ্যগুলো উপস্থাপন করেছেন সে তথ্যের ভিত্তিতে অবশ্যই এই বিশ্ববিদ্যালয় আগামী দিনে আরো নতুন নতুন বিষয়কে যুক্ত করে হয়তো সময়ের তাগিদে শিক্ষাকে সম্প্রসারিত করবে এবং এই বিশ্ববিদ্যালয় তার পথচলা থেকে এখন পর্যন্ত বা এই পথচলা থেকে এখন পর্যন্ত যে শিক্ষার্থী উপহার দিয়েছে, যে শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে সুযোগ করে দিয়েছে তাদের প্রতিষ্ঠা করতে নিজেদেরকে, সেদিক থেকে বিশ্ববিদ্যালয়ের কোর্স কিংবা প্রোগ্রামগুলো খুব গুরুত্বপূর্ণ। আজকের এই সমাবর্তনের প্রেক্ষাপটে আমরা এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী তথ্যভিত্তিক কয়েকটি কথা শুনব। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সমাবর্তন করল। বিশ্ববিদ্যালয়ের পত্তন হয়েছিল 2015 সালের 1 নভেম্বর। 2016 সাল থেকে আমাদের এখানে ভর্তি শুরু হয়। তো আমাদের এই সমাবর্তনে আজকে 2025 সালে আমরা একটা পিএইচডি, আমরা প্রায় 585টা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আমরা দিলাম। সেই সঙ্গে আমরা প্রায় 9000-এর উপরে ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট দিয়েছি যারা গ্রাজুয়েট হয়েছে। আমাদের প্রথম পিএইচডিটা হয়েছে ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স থেকে শ্রী গৌর পাল, আমরা পিএইচডি দিয়েছি। এছাড়া আজকের এই সমাবর্তনে আমরা সাম্মানিক ডিলিট তুলে দিয়েছি আমাদের উচ্চ আদালতের মাননীয় বিচারপতি শ্রী টি অমরনাথ গোড়ের কাছে। মাননীয় মহামহিম রাজ্যপাল আজকে আমাদের এই সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে ছিলেন। মাননীয় রাজ্যপাল, আমাদের মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। প্রধান অতিথি ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। আমাদের এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সফল হয়েছে। আমরা আশা করি মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার অঙ্গনে একটা ছাপ রেখে যেতে পারবে। এই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলছি। আজকে আমরা গোল্ড মেডেল দিয়েছি 135 জনকে এবং সিলভার মেডেল দিয়েছি 1 জনকে। বর্তমানে 7টা কোর্স আছে আমাদের পোস্ট গ্রাজুয়েট লেভেলে, আর আন্ডার গ্রাজুয়েট লেভেলে 26টা কোর্স আছে।
আপনারা শুনলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তীর তথ্যভিত্তিক বক্তব্য। তার পাশাপাশি এই সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয় তার আগামীর দিককে অবশ্যই গুরুত্ব দিয়ে হয়তো সময়ের তাগিদে বিশ্ববিদ্যালয় নতুন নতুন বিষয় সেখানে সংযোজন করবে। অবশ্যই আজকের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন, এই বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পেয়েছেন সেই শিক্ষার্থীর কি প্রতিক্রিয়া আমরা একবার শুনবো। পরবর্তী আমি এমবিবি কলেজ থেকে 2020 ব্যাচ থেকে পাস আউট, জিওগ্রাফি অনার্স। আজকে গোল্ড মেডেল পেয়ে খুবই আনন্দিত লাগছে, আর আমি আরো বেশি আনন্দিত কারণ আমার মা বাবা আমার সাথে আজকে এই দিনটিতে উপস্থিত থাকতে পেরেছেন এবং দীর্ঘ 5 বছর অপেক্ষা করেছি। 5 বছর পর এই মেডেলটা পেয়েছি। যাই হোক, দেরি হলেও অ্যাটলিস্ট মেডেলটা আজকে পেয়েছি, আর এই অনুষ্ঠানটা আজকে হয়েছে, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। ছোটবেলা অ্যাকচুয়ালি আমার অনেকগুলো স্কুল ছিল। একদম প্রথমে আমি নেতাজি পাবলিক স্কুলে পড়েছি ক্লাস 1 to 4, দেন ক্লাস 5 এ আমি সৈনিক এডুকেশন ইনস্টিটিউটে পড়েছিলাম, দেন ক্লাস 6 to 10 গোল্ডেন ভ্যালি স্কুল, দেন ক্লাস 11 and 12 শিশু বিহার আগরতলা। আমার বাড়ি ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমার মা একজন হোম মেকার, আর আমার বাবা এখন একটা এনজিওতে চাকরি করছে, আগে কম্পিউটার টিচার ছিলেন গভর্নমেন্ট স্কুলে। আজকের দিনে দাঁড়িয়ে যারা আগামীর জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে যারা যেভাবে যতটুকু পড়ছে মন দিয়ে করে যাও। হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। হার্ডওয়ার্ক করলে তুমি নিশ্চয়ই একটা না একটা দিন তোমার সাফল্যে তুমি পৌঁছবে। আর এত চিন্তা করার কিছু নেই, যখন মন চায় পড়ো। নির্দিষ্ট কোনো সময় তো আমি বলবো না, যখন মন বসবে তখনই পড়া উচিত এবং নিজের লক্ষ্যে এগিয়ে যাও। একটা লক্ষ্য রাখো, বাস এইটুকুই বলতে চাই আমি সবাইকে। জাস্ট মন দিয়ে নিজের কাজটুকু করে যাও। যদি তোমার ইন্টেনশন সঠিক থাকে তাহলে নিশ্চয়ই একটা না একটা দিন তুমি তোমার সাফল্যে পৌঁছাবে। মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সমাবর্তন করলো। আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এআই মতো প্রযুক্তি ব্যবহারে শিক্ষাকে আরো কার্যকর এবং সহজলভ্য করেছে বলে মন্তব্য করেন। রাজ্যপাল সহ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই আয়োজন থেকে মেধাবীদের হাতে অবশ্যই সমাবর্তনে তাদের ডিগ্রি তুলে দেওয়া হয়েছে। যারা এই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন, আগামী দিনে স্বপ্ন দেখছেন, অবশ্যই তারা এগিয়ে যেতে চান। সেদিক থেকে আপনারা কি মনে করেন? রাজ্যের একটি বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই আগামী দিনে আপনার কি প্রত্যাশা? আগামী দিনে রাজ্যের ছেলে মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় আর কি উপহার দিতে পারে বলে আপনি বিশ্বাস করেন, প্রত্যাশা রাখেন? সেদিক থেকে অনুষ্ঠানে আলোচনা করবেন এবং অবশ্যই আলোচনায় সময়ের দিকে নজর দেবেন। কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করে অন্যকে কথা বলার সুযোগ করে দেবেন। আমরা পর্যায়ক্রমে এই অনুষ্ঠান থেকে কিছু বক্তব্য আরো একবার শুনব, অতিথিদের ভাষণ শুনব। পরবর্তী আমি এমবিবি কলেজ থেকে 2020 ব্যাচ থেকে পাস আউট, জিওগ্রাফি অনার্স। আজকে গোল্ড মেডেল পেয়ে খুবই আনন্দিত লাগছে, আর আমি আরো বেশি আনন্দিত কারণ আমার মা বাবা আমার সাথে আজকে এই দিনটিতে উপস্থিত থাকতে পেরেছেন এবং দীর্ঘ 5 বছর অপেক্ষা করেছি। 5 বছর পর এই মেডেলটা পেয়েছি। যাই হোক, দেরি হলেও অ্যাটলিস্ট মেডেলটা আজকে পেয়েছি, আর এই অনুষ্ঠানটা আজকে হয়েছে, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। ছোটবেলা অ্যাকচুয়ালি আমার অনেকগুলো স্কুল ছিল। একদম প্রথমে আমি নেতাজি পাবলিক স্কুলে পড়েছি ক্লাস 1 to 4, দেন ক্লাস 5 এ আমি সৈনিক এডুকেশন ইনস্টিটিউটে পড়েছিলাম, দেন ক্লাস 6 to 10 গোল্ডেন ভ্যালি স্কুল, দেন ক্লাস 11 and 12 শিশু বিহার আগরতলা। আমার বাড়ি ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমার মা একজন হোম মেকার, আর আমার বাবা এখন একটা এনজিওতে চাকরি করছে, আগে কম্পিউটার টিচার ছিলেন গভর্নমেন্ট স্কুলে। আজকের দিনে দাঁড়িয়ে যারা আগামীর জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে যারা যেভাবে যতটুকু পড়ছে মন দিয়ে করে যাও। হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। হার্ডওয়ার্ক করলে তুমি নিশ্চয়ই একটা না একটা দিন তোমার সাফল্যে তুমি পৌঁছবে। আর এত চিন্তা করার কিছু নেই, যখন মন চায় পড়ো।
নির্দিষ্ট কোনো সময় তো আমি বলবো না, যখন মন বসবে তখনই করা উচিত এবং নিজের লক্ষ্যে এগিয়ে যাও, একটা লক্ষ্য রাখো, ব্যাস এইটুকুই বলতে চাই আমি সবাইকে, জাস্ট মন দিয়ে নিজের কাজটুকু করে যাও। যদি তোমার ইন্টেনশন সঠিক থাকে তাহলে নিশ্চয়ই একটা না একটা দিন তুমি তোমার সাফল্যে পৌঁছাবে। আমাদের 642 জন শিক্ষার্থীকে সবাইকে বলতে যে আমি ভাবছিলাম যখন আমি একটা প্রোগ্রামে আমি বিশ্রামগঞ্জ থেকে রওনা দিলাম, আমি জিজ্ঞেস করছিলাম যে এত লোক এখানে জায়গা হবে কোথায়? তো হয়তো বা সবাই এখানে একসাথে। নমস্কার, কে বলছেন? কতগুলো না। তো হ্যাঁ, বলুন। আমরা যদি একটা মুখ্যমন্ত্রী পাইতে পারে না, তার কারণ যদি একটা গরিব মানুষের সন্তান হয়, সে এই ইয়ার নিতে পারত না, মেডেল পুরস্কার নিতে পারত না। কারণ আপনারা যদি খোঁজ দিয়ে দেখেন, একটা ছাত্র, যে ছাত্রগুলো আজকে গোল্ড মেডেল পেয়েছে, তারা কতজন গৃহ শিক্ষক ছিল। স্কুল কলেজের শিক্ষক নেই, আজকে ছাত্রছাত্রীরা গৃহ শিক্ষকের কারণে আজকে ছাত্ররা ওই জায়গায় গেছে। আমাদের কিছুটার নাম উজ্জ্বল করছে, আমরা ধন্যবাদ জানি জানালে। মুখ্যমন্ত্রী আপনারা মাধ্যমে অনুরোধ করবো সমস্ত স্কুল কলেজে তার অন্তর্গত শিক্ষার যে ব্যবস্থাটা করেন, বিদ্যাজ্যোতির নাম বন্ধ করে বিদ্যাজ্যোতি দিয়ে দেশটারে সর্বনাশ করতেন। গরিব মানুষের পোলা পাইলে এখন লেখাপড়ি থাকতে বাধ্য হইতেছে, কারণ বিদ্যাজ্যোতির স্কুলে আপনার বছরের টাকা দিতে হয়। কিন্তু একটা গরিব মানুষ, দিন দরিদ্র মানুষ, দিনে খায় না দিনে খায়, তাদের বাচ্চা কাছে ফ্রিতে লেখাপড়ি দিতে। আমরা চাই এই স্কুলগুলোতে ফ্রিতে লেখাপড়ি হোক সরকারি ভাবে, যাতে এই টাকার গরিব মানুষ না দিতে লাগে। সবাই শিক্ষার ব্যবস্থা করা হোক, শিক্ষক দেওয়া হোক স্কুলে স্কুলে কলেজে। আমরা কলেজে প্রফেসর থাকে না, স্কুলে মাস্টার থাকে না, স্কুলে হেডমাস্টার থাকে না। ভালো ভালো স্কুল, হেডমাস্টার নাই, শিক্ষক নাই। কিন্তু আজ থেকে কয়েক বছর আগে যে স্কুলে সুনাম ছিল, আপনারা তদন্তবিরা দেখতে পারেন। আমার জয়লাম বিধানসভার রাজসিংহ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নাম ছিল, আজকে এই স্কুলে ছাত্র থাকে না, তার কারণ শিক্ষক নাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি শিক্ষামন্ত্রী, এই শিক্ষাটারে আর নষ্ট করেন না, প্রতি স্কুলে শিক্ষকের ব্যবস্থাটা করার জন্য অনুরোধ করবে। শিক্ষক নিতে হইলে এই কাজগুলো করতে হবে। কতগুলো না, তো ওনাদেরকে পরবর্তী সময়ে দেওয়া হবে। কারণ এই সমাবর্তন অনুষ্ঠানে একটা সাংঘাতিক। নমস্কার, কে বলছেন? নমস্কার, থেকে যদি বলছিলাম। হ্যাঁ, বলুন। মুখ্যমন্ত্রী আপনাদের ফার্স্ট কনভোকেশন প্রোগ্রাম যে হয়ে গেল, অনুষ্ঠিত হয়ে গেল, অনুষ্ঠান হয়ে গেল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে, এটার জন্য ত্রিপুরা সরকারকে এবং সঙ্গে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী ত্রিপুরা সরকারের তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ দিতে হয়। এরকম প্রোগ্রাম 18-19 সাল থেকে হলে ভালো হতো। বিজেপি সরকার এখানে আমাদের ত্রিপুরাতে 7 বছর অতিক্রান্ত হতে চললো, 7 বছর রানিং, 8 বছর 7+, তো ওই 7 বছরের মধ্যে ফার্স্ট হলো, তো প্রথম অনুষ্ঠিত হলো। এটা ভালো লাগেনি, যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার এবং সব জায়গাতেই মানে কি বলবো, তারা ডাবল কাজ করে। তো 18 পরে থেকে হলে এখানে চতুর্থ পঞ্চম কনভোকেশন প্রোগ্রামটা হলে ভালো হতো। যাই হোক, তো মুখ্যমন্ত্রী তোমার শিক্ষামন্ত্রী মানিক শাহ মহোদয় হাত ধরে প্রোগ্রামটা হলো, তার জন্য মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানাই। ওনাকে প্রথম থেকেই বলছি যে মানিক সরকারের পরবর্তী যদি কোনো মুখ্যমন্ত্রী থেকে তাকে সব দিক থেকে অলরাউন্ডার পারফরমেন্স বেস্ট, তাহলে মানিক শাহ মহোদয় হতে পারে। আগের পারফরমেন্স সরকারের মানিক এবং বিজেপি আইপিএফটি সরকারের এবং সঙ্গে মোটা সরকারের মানিক নাম হতে পারে মানিক, কিন্তু কাজ কিন্তু সেমই, দুজনে কাজ সেমই করছেন। বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি অনেক কাঙ্ক্ষী এগিয়ে রাখবো তার পারফরমেন্সের দিক থেকে। কিন্তু একটা কথা, আমার আগে একজনের আমি কথা শুনেছিলাম, আমার আগে একজন ফোন করেছিল আপনার অনুষ্ঠানে, যখন এখানে যারা যারা মানে সম্বর্ধনা পেলো এবং যারা যারা ভালো মার্কস পেলো, ওটার মধ্যে স্কুলের মধ্যে কোনো শিক্ষকের অবদান দেখছি না। কারণ এখন গভর্নমেন্ট যে স্কুলগুলি রয়েছে, কলেজগুলি রয়েছে, গভর্নমেন্ট স্কুল কলেজ 99% মধ্যে লেখাপড়া বলতে কিচ্ছু নেই। তো যাই হচ্ছে গৃহ শিক্ষকের
বদলতে হচ্ছে। গৃহশিক্ষক একজনের পেছনে দেখবেন সবাই যখন মানে মাধ্যমিকে ভালো ফল করে, টুয়েলভে ভালো ফল করে, সাংবাদিকরা যায় প্রশ্ন করে, তখন সবাই বলবে আমার পিছনে 5 জন গৃহশিক্ষক ছিল, অমুক স্যার, তমুক স্যার, তমুক স্যার। টুয়েলভে বলবে আমার পিছনে 7 জন গৃহশিক্ষক ছিল। তো যদি স্কুলের মধ্যে ভালো পড়াশোনা হয়, কলেজের মধ্যে ভালো পড়াশোনা হয়, ইভেন আমিও চাই, তাহলে গৃহশিক্ষকের খুব প্রয়োজন থাকে না। আজকে থেকে 20-25 বছর আগে কিন্তু গৃহশিক্ষক মাত্র একজন থাকতো, কিন্তু আজকে দেখবেন পার হেড স্টুডেন্টের পিছনে হোক প্রাইভেট হোক সরকারি স্কুলে স্টুডেন্ট, তার পিছনে কিন্তু 5 থেকে 7 জন গৃহশিক্ষক প্রাইভেট টিউটর থাকে। এবং যে কোনো স্টুডেন্টরা হোক ছাত্র হোক ছাত্রী, ভালো ফলের পিছনে কিন্তু গৃহশিক্ষকের অবদান অনস্বীকার্য। স্কুলের মধ্যে, প্রাইভেট স্কুলের মধ্যে, বিশেষ করে প্রাইভেট স্কুলের মধ্যে, মানে প্রাইভেট না, গভর্নমেন্ট স্কুলের মধ্যে এখন লেখাপড়া বলতে কিচ্ছু নেই। মাস্টাররা বিএড টেস্ট দেয়, ভালো কথা, ওনারা মেরিট নিয়ে আসেন, জব করেন, কিন্তু ওনারা দায়িত্ব 90% ভালো পথে পালন করে না। যদিও নিউলি সিলেক্টেড মাস্টার তারা জয়েন করে, তার প্রথম 2-3 মাস কিন্তু ভালো মতোই তারা ডিউটি কিন্তু মানে করে। কিন্তু যেই দেখবে যে আমি টেট দিয়ে পাস করেছি, কিন্তু আমার থেকে 10-15 বছর সিনিয়র তারা ক্লাসের মধ্যে গিয়ে আড্ডা মারছে, গপ মারছে, ফেসবুক নিয়ে স্টুডেন্টরা কথা বলছে, আমার কাছে গ্রুপ রয়েছে, কথা বলছে, এবং জিন্স প্যান্ট টপ করে একটা স্টুডেন্ট দিদিমণি মানে কি বলবো ফেসবুকের মধ্যে ফটো ছাড়ছে। তো ওইটা থেকে মানে স্টুডেন্টরা কি শিখবে? আজকে থেকে 20 বছর আগে কিন্তু শাড়ি দিয়ে এবং চুড়িদার পরে কিন্তু ছবি ছাড়া হতো, কিন্তু মানে এখন দিনে দেখবেন যে চুড়িদার মানে টপ করে কিন্তু এই মানে শিক্ষিকারা ফেসবুকের মধ্যে ছবি ছাড়ছে। আমি ওটার বিরুদ্ধে বলছি না, কিন্তু ওটা থেকে একটা স্টুডেন্ট কি শিখবে? দেশের কোড কি শিখবে? কোনো কোড নেই, এখনের দিনের মধ্যে কোনো কোড নেই। আমি বলবো যে সমস্যার যত ভালো ফলাফল করছে তাদের পেছনে একদম হাত রয়েছে প্রাইভেট টিউটর। আর আমি সৎসঙ্গে আপনার চ্যানেলের মাধ্যমে আমি আমার হাস কথা আমি আমার মুখ্যমন্ত্রী মানিক কামাউটিকে বলবো যে কলেজের মতো, কলেজে যেমন ড্রেস কোড রয়েছে, স্কুলের মধ্যে যেমন স্টুডেন্টরা ড্রেস কোড রয়েছে, আপ টু প্রাইমারি থেকে একদম কলেজ অব্দি সমস্ত মানে শিক্ষকদের শিক্ষিকাদের ড্রেস কোড মানে করুন, ড্রেস কোড মানে নিয়ম করুন যে এই ড্রেসটা পরে পার্টিকুলার এই ড্রেসটা পরে স্কুল কলেজে আসতে হবে, তাহলে না স্টুডেন্টরা শিখবে। তোমরা পরে স্কুলের মধ্যে আসবে, জিন্স পরে ফেসবুকে ছবি দেবে, কালকে তুমি কি মুখ দিয়ে তুমি স্টুডেন্টের সামনে বলবে চেষ্টা করবে? ওইটা আজকে থেকে কিন্তু 15 বছর আগে ছিল না। তো আমরা এখানে রিকোয়েস্ট ড্রেস কোড মানে করুন আপ টু প্রাইমারি থেকে একদম কলেজ মানে শিক্ষক শিক্ষিত থাকা। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই টিভির মধ্যে দেখেছেন যখন ঈদের দেশ বিদেশ আমাদের দেশে সব জায়গায় যে সমাবর্তন অনুষ্ঠানে টুপি উপরে চলে গেলে এটা একটা অদ্ভুত একটা মানে জীবনের জন্য একটা বিশেষ মুহূর্ত। আমি জানি না এতদিন বাদে 2014 থেকে 2024 সাল এতদিন তার যাত্রা, তারপরেও এতদিন কেন দেওয়া হয়নি। কিন্তু আমি ধন্যবাদ দেব ইউনিভার্সিটি যারা ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে রেজিস্ট্রার বা অন্যান্য যারা ফ্যাকাল্টি মেম্বার, যে better make than never. এইটু আপনার কাছে হয়েছে অলওয়েজ, এবং এটা কিন্তু একটা পরম্পরা হওয়া উচিত। এবার যখন শুরু হয়েছে সেটা নিশ্চয়ই আগামী দিনেও সেটা চলবে। আমার জানা ছিল না যে এটা হয়নি। তাছাড়া এখানে প্রায় 135 যারা শিক্ষার্থী একাডেমিক যারা এক্সিলেন্স শ্রেষ্ঠত্বের জন্য তাদেরকেও আজকে মোস্ট প্রবলেম জন্য অন দ্য পিপুল সার্ভিসের জন্য তো তাদেরকেও সম্মানিত করা হবে। এখানে কেরিয়ার তৈরি করার জন্য একটা পৃথক কারণ, এবং এখানে এখন কম্পিটিশনের যোগ বিভিন্ন ইউনিভার্সিটি যেহেতু এখানে এসছে, এবং কোন ইউনিভার্সিটি প্রাইভেটই হোক সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, সব ইউনিভার্সিটিতে আমি যা খবর রেখেছি সেখানে কিন্তু মানুষ চায় যে ইউনিভার্সিটিতে পড়াশোনা না করুক এবং বিভিন্ন বিষয়গুলো যাতে এগিয়ে সেখানে ক্রিয়েট হয়। আমাদের যা খবর আছে এখন যে এমবিবি বিশ্ববিদ্যালয়ের বিবিএ, এমবিএ, বিসিএ, এমএসসি, বিএসসি এবং বায়োটেকনোলজি এমএসসি কোর্স সেগুলো চালু করার ওনারা চেষ্টা করছেন। কোনো জিনিস যেন বাকি না থাকে,
এর বেস্ট যা যা দরকার সারা ভারতবর্ষের আজকে আমাদের এখানে নালন্দা তক্ষশিলা কথা যদি আমরা বলি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে। আগে বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে মানুষ পড়াশোনা করতে আসছে, আর এখন আমাদের ছেলে মেয়েরা যদি বিদেশে পড়াশোনা করতে যে আমরা হাসপাতালে দিই বা বলবার জন্য একজনকে না জানলেও জানানোর চেষ্টা করি আমার যে ওয়ার আমার ছেলে মেয়ে আমি বিদেশে পড়বো। কিন্তু এখন দেখা যাচ্ছে বাইরের থেকে মানুষ আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী এত বছর পর, প্রায় 34 বছর পরে উনি ন্যাশনাল এডুকেশন পলিসি ডিক্লেয়ার করেছেন 2020। এবং আমরাও চাই যে আমাদের যে ঐতিহ্যকে সামনে রেখে যেভাবে এত সুন্দরভাবে ন্যাশনাল এডুকেশন পলিসি করেছে সেটাকে সামনে রেখে সমস্ত ইউনিভার্সিটি, কলেজ এবং আমাদের যে 12 ক্লাস, 10 ক্লাস আর প্রাইমারি সব জায়গায় মধ্যে আমরা শুরু করছি। পাঠ্যপুস্তক এখন অনেক জায়গায় তৈরি হয়ে গেছে, তো সেগুলো নিশ্চয়ই আপনারা সেই কাজগুলো করবেন। আমাদের দেশের আগে যারা লিগেল ব্যক্তিরা ছিল, সেটা গণিতেই হোক, সেটা বিজ্ঞানের বিষয় হোক, চিকিৎসা শাস্ত্রেই হোক, যোগ ব্যায়াম থেকে আরম্ভ করে দর্শন ফিলোসফি আমাদের মানে নমস্কার, কে বলছেন? আর্ট অফ এক্সিলেন্স বলছিলাম এমবিবি বিশ্ববিদ্যালয় থেকে অনেক মেধাবী ছাত্র দিয়েছে। মুখ্যমন্ত্রী যে কথা বললো কথাটা তো সত্যি, কিন্তু তারা এই 7 বছরে কতটা বিশ্ববিদ্যালয় এরকম তৈরি করতে পেরেছে? হ্যাঁ, তাদের কি কাজের বহর কতটুকু সেই জিনিসটা একটু তারা তো তৈয়ার মণ্ডপের পূজা দিতে হয়েছে। সবগুলি কাজ তো বিগত সরকারগুলি এগুলি করে গিয়েছিল, কিন্তু তাদের কি কাজ? তাদের একটা ভালো উন্নয়নমূলক কাজ তো করে দেখাক। তারা তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, 10,000-এর শিক্ষক তাদের চাকরি দিয়ে। আজকে শুনলাম প্রধানমন্ত্রী কলকাতায় এসে বলেছে 26,000 চাকরি দিয়ে দিতে দিদি আসতে পারে। সেই ত্রিপুরার মতো তো কলকাতাও দিয়েছে। তাহলে কি ঘটনাগুলি কি? তারা কি চুপের মধ্যে থাকবে আর মানুষ এই ভুলে ভুলে তাদের এই চুপের মধ্যে পড়ে থাকবে? তাদের এই কথাগুলোই শুনবে, তাদের কথা এবং বিভিন্ন ভাওতাবাজি জুমলাবাজি কথাই তাদের চলবে। তাদের আগে কাজটা বলবে ত্রিপুরাতে তারা কতটা উন্নয়নমূলক কাজ তারা কাজ করতে, তারা তো ধান তুলতে যাচ্ছে কত, কেন বিশ্ববিদ্যালয় কি আর ত্রিপুরাতে করা যায় না? তারা করে দেখাক না। 7 বছর লাগলো, তারা একটা বিশ্ববিদ্যালয় করে দেখাতে পারলো না। তারা তো আগের সরকার যা যা করেছে সেগুলি এখন আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। কোনো ওখানে যেমন স্কুল কলেজ এগুলির মধ্যে সঠিক মতো টিচার শিক্ষক এগুলি তো নেই। এগুলি না থাকলে স্কুল কলেজে কিভাবে পড়াশোনা ভালো হবে? ছাত্র তো আমজনতার পরিষেবা তো সঠিক তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। তারা যতই ভাওতাবাজি করুক, তাদের দোষগুলি তো সবসময় মানে প্রকাশ হবে। দোষগুলি বলতে তার ভালো লাগবে না, আর তাদের কথাগুলি শুনলেই ভালো লাগবে। কারেন্ট তো একটা জিনিস থাকেই না, প্রায়শই কারেন্ট চলে যায়। কারেন্ট একবার গেলে আবার কখন আসবে এটা ঠিক নেই। কি এরকম নেই ত্রিপুরার জন্য ছিল? আপনার ত্রিপুরাবাসী আপনারা ভাবুন, বুঝুন, ত্রিপুরার জন্য কি এরকম ছিল? আপনারা এই স্বপ্নই দেখেছিলেন ডাবলজির কাছ থেকে? আমার মনে হয় সেগুলি আপনারা আরো ভাবার দরকার। সামনের দিকে আরো ভেবে আপনারা সেগুলির উত্তর দিবেন আমার মনে হয়। আমাদের দেশের জন্য। তো সেইগুলোকে যে আমাদের সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু গ্যাস পাবলিক ভারতবর্ষে এই জিনিসগুলো ছিল, এবং এই 2020-এ যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকে সামনে রেখে সেইভাবে সেটাকে তৈরি করেছে। আমি আনন্দিত যে এটাকে মাথায় রেখে ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই কোর্সও এখানে থাকবে। তো আগামী দিনে আমাদের যারা ছেলে মেয়েরা আছে এই ধরনের নলেজ যখন আপনাদের কাছে থাকবে, আপনারা শুধু রাজ্যকে না ভারতবর্ষকে আপনারা কিন্তু লিড করবেন, এবং আমি নিশ্চিত সেটা আপনাদের যে ক্ষমতা আছে এবং সেটা আপনারা নিশ্চয়ই আপনারা করবে। আমাকে আসতে হবে। গতকালও আমি আমাদের হাই লেভেলের যারা অফিসাররা আছেন তাদেরকে আমি দেখেছিলাম যে কিভাবে এই ইউনিভার্সিটিকে আরো বেশি
স্ট্রেংথেনিং করা যায়। টেলিফোনিক্যালিও আমি অনেকের সাথে কথা বলেছি, ওনাদের রায় আমি নিয়েছি যে এই ইউনিভার্সিটিকে, কারণ একটা মাত্র ইউনিভার্সিটি আমাদের এখন স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, এটাকে আরো বেশি স্ট্রং করা আমাদের কর্তব্য। আমাদের অনারেবল গভর্নর সাহেব উনিও বারবার বলছিলেন যে কিছু আজকের দিনে বিশেষ করে কেউ ঘোষণা করা যায় কিনা। যে কারণে আমি কালকে আমার অফিসারদের নিয়ে আমি বসেছিলাম। কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো সময় লাগবে, এগুলো যতক্ষণ ক্লিয়ারেন্স না আসে সেটাকে ঘোষণা করা একটু সমস্যা হবে। তবে এখানে ইউনিভার্সিটি তো আছে, পাশাপাশি অত 3-4 কলেজ এর সাথে এখন যুক্ত আছে। আমরা চাইছি এরকম কথাবার্তা কালকে হয়েছে, কারণ আগে আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি ছিল, এটা স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত ছিল। পরবর্তী সময় যখন সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়, সেখানে এই ধরনের একটা মৌ স্বাক্ষরিত হয়েছে ত্রিপুরার যত জেনারেল কলেজগুলো আছে সেগুলো যেন ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি করতে হয়, সেখানে তাদের থাকতে হবে। এগুলো বিশদভাবে আলোচনার পরে তারপর ডিসিশন নেব। আমাদের এই ধরনের আলোচনা হয়েছে, আমি ঘোষণা বলবো। এবারের বাজেটেও আপনারা দেখেছেন যে 3টা নতুন ডিগ্রি কলেজের আমরা করব বিভিন্ন ডিস্ট্রিক্টে, আমরা সেটারও ঘোষণা দিয়েছি। তো আমি একটা প্রস্তাব দেখেছিলাম কালকে, যে 3টা যে কলেজ আছে সেগুলোকে যদি আগামী দিনে আমাদের এই ইউনিভার্সিটির সাথে আমাদের যোগ করা যায়, তাহলে আরো বেশি স্ট্রেংথেনিং হবে। তো সেগুলো আইন দেখে, সেগুলো আইনজীবীদের সাথে কথা বলে নিশ্চয়ই আমি এই বিষয়গুলো আমি দেখব। আমাদের এখানে বিভিন্ন ইউনিভার্সিটি, এখন প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো এসছে। তো সেই ইউনিভার্সিটিগুলো যে পরিকাঠামো আমি দেখলাম, অন্যান্য জায়গায় আমাদের যেমন আমি ইন্ডোর মেডিকেল কলেজে আমি পড়তাম, সেখানে লখনৌ ইউনিভার্সিটি আমরা, কিন্তু এখন সেটা কিংজর ইউনিভার্সিটি, এখন কিন্তু কিংজর মেডিকেল কলেজের আর নাম। তো আমি একজনের সাথে কথা বলছিলাম কালকে, যদি এরকম হয় যে সব ইউনিভার্সিটি, কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে প্রচুর জায়গারও প্রয়োজন। রেঞ্জিবি কলেজের পাশে একটা যে জায়গা আছে, ইউনিভার্সিটি বলতে এরকম একটা জায়গা বা এরকম একটা মহল তৈরি করা প্রয়োজন। সেটা সমস্ত এমনি কলেজ চত্বরটা যদি এর মধ্যে ঢোকানো যায়, তাহলে দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। কিন্তু আমি এখনো বলছি যে বিষয়টা আলোচনার মাধ্যমে তারপর এটা সহজে কোন দেখতে হবে, দেখে তারপর আমরা বিষয়টা, কারণ তারও একটা ঐতিহ্য আছে। আমি বললাম প্রায় 150 বছরের পুরনো কিংজর্জ মেডিকেল কলেজ যদি কেটি ইউনিভার্সিটি হয়, তাহলে এটাও কেন করা যাবে? আমরা তো মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামেই ইউনিভার্সিটি। তো সেটা পরবর্তী সময়ে আমরা নিশ্চয়ই চিন্তা করবো। এর তরফ থেকে আমরা চেষ্টা করছি কিভাবে এডুকেশন সিস্টেমকে আমরা শক্তিশালী করা যায়। এবং এখন তো এত মানে সমস্ত আধুনিক যে নমস্কার, কে বলছেন? ইনফ্রাস্ট্রাকচার এবং আধুনিক। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাংলা থেকে বলছি। হ্যাঁ, নমস্কার। তো বহুমেধা প্রথম সম্মেলন, তো এই টপিকের ব্যাপারে যেটা বলতে চাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ পরিষেবা, এই শিক্ষাই ধরুন ক্ষেত্র থেকে যারা উত্তীর্ণ হয়ে আসে তাদের নিকট থেকে সমাজ অনেক কিছু প্রত্যাশা করে থাকে, বিশেষ করে যারা মেধাবী থাকে। শিক্ষা মানে সমাজের আর্থ-সামাজিক, রাজনৈতিক, বাণিজ্যিকের উন্নয়নের একটি আদর্শ। শিক্ষার মানকে এমন হওয়া দরকার যেখানে শিক্ষার সমাপনের পর একজন শিক্ষার্থী হয়ে উঠবেন সমাজের স্তম্ভ, আদর্শ এবং একজন বিবেকবান মানুষ। নমস্কার। এবং আধুনিক যে পড়াশোনার যে সুবিধা,
আমরা এখন দিতে পেরেছি, সেইগুলোতে কিন্তু নলেজ শুধু কলেজের মধ্যেও সীমাবদ্ধ নয়, এবং নিজেরাও কিন্তু সেটাকে পাওয়ার সুযোগ রয়েছে। নেটের মাধ্যমেই হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হোক, সব থেকে কিন্তু এখন সুবিধা, অনেক অনেক সুবিধা হয়েছে। প্রযুক্তি এত স্ট্রং লাগে, সেই জন্য আমি একটা মানে বিটস এন্ড বাইট, যেহেতু বিটস এন্ড বাইট এর উপরে যে এআই এবং ওই 5G, তারপর আমার একটা মানে পিচ ছিল নর্থ ইস্টার্ন কাউন্সিল একটা বৈঠক, এই 3-4 দিন আগে। সেখানে আমি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে এত সুন্দর, আমি পড়তে গিয়ে আমি জানতাম যে একটা উদাহরণ আমি স্বাস্থ্যক্ষেত্রে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা ইউজ করি এবং সেখানে যদি আমরা সার্জারি করতে যাই, সেখানে কিন্তু গিয়ে ফিজিক্যালি থাকতে হবে। এখন এই স্টুডেন্টদের পক্ষে এত সুবিধা হয়ে গেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানে ও নিজেকে মনে করবে যে আই এম ওটি অপারেশন থিয়েটার, এত সুবিধা হয়ে গেছে। আজকে একটু আগে আমরা কৃষি ক্ষেত্রে আমি এটা আপনারা জানেন যে নতুন ভাবে এখানে শুরু হয়েছে, তো তার অভিযান শুরু হয়েছে কৃষকদের যাতে আরো তাদের জমির, তাদের কৃষকের যাতে অবস্থার উন্নতি হয়, তাদের টেকনিক্যালি নোহাও যেন বাড়ে, এবং এআই কে সামনে রেখে এখন এত ব্যবস্থার সামনে দিয়ে আসে। কাজে আগামী স্টুডেন্টদের জন্য এত সুবিধা হয়ে গেছে, ক্লাসরুমে লিমিটেড সময়ের মধ্যে টিচারদের পক্ষে সম্ভব হবে না সব কিছু হবে, কিন্তু নিজেদের কাছে এখন এত সুবিধা হয়েছে ঘরে বসেও মানে অনেক কিছু বেশি, আরো বেশি সেই মানে এডিশন মানে বেনুয়েতে যাতে করবো পরে আরো বেশি আমাদের জানলাম এখন সুবিধা হয়েছে। টেকনোলজি এখন ওই জায়গায় চলে। আজকে আমেরিকার যে কোনো আমাদের যে টেকনোলজি ব্যবহার করে সেখানকার স্টুডেন্টরা যে জ্ঞান অর্জন করে, আমাদের ছেলে মেয়েরাও কনফিক যে আছে যে কোন জায়গায়, সেও কিন্তু সেই আজকে এই প্রযুক্তির যুগে সেই জ্ঞানটা সে দেখবে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের কাছে সমস্ত পাওয়ার থাকে, তাদের কাছে জ্ঞান থাকে, নলেজ যত বেশি জ্ঞান থাকে তত বেশি সামনে থেকে আসে। এখানে আমরা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে বিভিন্ন যে কলেজগুলো আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের নিয়োগ আমরা এর মধ্যে আমরা নিয়োগ করেছি। সমস্যা আছে, বহু জায়গার মধ্যে এখনো ঘাটতি আছে, খামতি আছে, কিন্তু আমরা চেষ্টা করছি অতি অল্প সময়ের মধ্যে, আমাদের সরকার চেষ্টা করছে সব জায়গার মধ্যে কোনো যাতে গ্যাপ না হয়। এবং আমি চাই আগামী দিন এনবিবি ইউনিভার্সিটি সাবজেক্ট আমরাও তাহলে আগামী দিন আমরা বলতে পারবো যে আমাদেরও এনবিবি ইউনিভার্সিটি আমাদের আছে। একটা সময় ছিল 70 দশকে আমরা দেখেছি ঘুরার থেকে আমরা প্রায় ফিল করতাম যে আমি এনবিবি কলেজে এইরকম একটা থিসিস আছে, সেটা যাতে কোনো অবস্থায় হারিয়ে না যায় এবং কোয়ালিটির টিচার, কোয়ালিটির ফেসিলিটি, তাহলে কোয়ালিটির স্টুডেন্টও দেবে। আমি নিশ্চিত যে আজকে সমাবর্তন অনুষ্ঠানে কলেজের বা ইউনিভার্সিটির বাইরে আপনারা বেরিয়ে যাচ্ছেন, ঠিকই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু আপনারা এমন এক জগতে আপনারা যাচ্ছেন যে সেখানে আসল শিক্ষা আপনাদের নিতে হবে এবং সেটাকে চ্যালেঞ্জ, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে এবং চ্যালেঞ্জ জানিয়ে আমাদের আগামী দিন আমাদের সম্মিলিত হবে। তবে গিয়ে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলি, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তবেই আমরা। আপনারা সবাই জানেন যে আমরা এর মধ্যে যারা ছাত্রীরা আছেন, আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলছি, ছাত্রীদের জন্য বিনা কোনো পয়সা দিতে হয় না, তাদের টিউশন ফি, সব ধরনের টিউশন ফি বা অন্যান্য যে অ্যালাইড ফিসগুলো আছে আমরা মুকুব করেছি। আমরা মুখ্যমন্ত্রী যুব এখন যে যোজনা সেই প্রকল্প আমরা চালু করেছি, এখনো সেটা চলছে। আমরা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা কিছুদিন আগে আপনারা শুনেছেন, সেটা চালু করেছি। বিনামূল্যে যারা শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আমরা ক্লাস 9-এ যারা পড়ে তাদেরকে সাইকেল দিয়েছি, আমরা স্কুটি আমরা এই বছর 140 জন যারা 12 ক্লাস পাস করেছে সিবিএসসি এবং সিবিএসসি তাদেরকে 140 জন দিয়েছে, তাদেরকে আমরা স্কুটি দিয়েছি যাতে করে তারা আরো বেশি মানে আগামী দিন যাওয়ার ক্ষেত্রে
আর ইন্সপায়ার হয় সেই ব্যবস্থা আমরা করছি। আমরা পিএম পোষণ এই জাতীয় মতো স্কুল আমরা এখানে খুলেছি এবং অন্যান্য যেসব ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার সেগুলো আমরা চেষ্টা করছি। আমি এখানে পাশ আমরা করেছি ঠিকই, কিন্তু কঠোর পরিশ্রমে কিন্তু বিকল্প নেই। এই শুরু হলো কিন্তু এই আমরা পেয়েছি বহু জায়গায় বহু লোক আছে আমরা দেখেছি যে টেকনিক্যাল ফিল্ডে আমি দেখেছি যে ভালো পড়াশোনা ভালো ফার্স্ট সেকেন্ড হয়েছে, কিন্তু এভারেজ স্টুডেন্ট বাস্তব জগতে গিয়ে দেখা যায় ও অনেক বেশি সাকসেসফুল হয়, কারণ ওইখানে কিন্তু আসল শিক্ষা। কাজে এখানে সবাই তার ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবে না, বাকি এতগুলো লোক পাস করেছে তাদের উপর ডিপেন্ড করবে যে আমি সার্টিফিকেট এসে এখন আমি আমার নিজেকে কিভাবে আপগ্রেডেশন করবো, তাহলে যে আমার যে লক্ষ্য যে আগামী দিনের যে টার্গেট সেটা আমরা ফুলফিল করবো। আমরা চাই একটা রক্ত করা আমাদের সমস্ত ক্ষেত্রে। এখনকার ছেলে মেয়েরা অনেক অনেক বেশি তারা পরিশ্রম করতেও জানে এবং তাদের মধ্যে নলেজ কিন্তু আমাদের তুলনায় সেটাই হবে। ডেভেলপমেন্ট হতেই পারে, জেনারেশন টু জেনারেশন এভাবেই ডেভেলপ করবে। এবং আরেকটা জিনিস আমার বলা প্রয়োজন যে যারা আশেপাশের লোক ডাউন টু আর্থ সবসময় থাকা উচিত এবং সবাইকে সম্মান সে ছোটই হোক বড়ই হোক সবাইকে আমাদেরকে, কেননা আমরা নতুন ভাবে এই ধরনের একটা মহল তৈরি করি যে সবাইকে সম্মানের সাথে বলা ডাকা, সবাইকে সম্মান দেওয়া, সেটা যখন আমরা চেষ্টা করব তাহলে আমরা দেখবো যে আমার মনে হয় আমি যখন লখনৌতে করতাম তখন অনেকে বলছে যে লখনৌর কালচারই আরেক রকম। আপনারাও নিশ্চয়ই শুনেছেন যে পেহলে আপ এরকম। আবার উত্তরপ্রদেশে কানপুরে গেলে আরেক রকম মহল। তো এই মহল তৈরিও কিন্তু একটা পরম্পরা অনেক চেষ্টার মাধ্যমে সেটা নিশ্চয়ই আমরা সবাই মিলে আমরা সেটা করব এবং আপনাদের ভবিষ্যৎ জীবন ও প্রচেষ্টা সফল হোক এই কথাগুলো বলে আমি সবাইকে আবার আর্থিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। Not just the culmination of years of hard work and dedication by our students, but also the coming of an institution that is likely to shape the intellectual landscape of Tripura and contribute significantly to our nation's progress. As we gather in this August assembly, I am reminded of the visionary foresight of Maharaja Veer Vikram Kishore Manikya-ji, after whom this university is named. The last ruling king of Tripura was a true revival man who understands that the future of this kingdom lay in education and modernization. Today, as we witness the first fruits of this institution that bears his name, we are fulfilling his dreams of creating centers of excellence that would empower generations of Tripura's youth. We stand at a critical juncture in human history where the pace of technological advancement is unparalleled. The post-industrial revolution, coupled with the National Education Policy 2020, characterized by the fusion of digital, biological and physical technologies, is reshaping every aspect of human existence. In this context, the role of universities has evolved from being mere bank of knowledge to becoming innovation hub that drives societal transformation. National Education Policy 2020, a visionary document crafted under the leadership of our Honorable Prime Minister Narendra Modi ji, recognizes this model. It calls for Indian higher education institutions to become more flexible, multidisciplinary and aligned with the need of the 21st century. I am pleased to note that MBB University has embraced this challenge with remarkable enthusiasm, introducing several forward-looking initiatives
position it as a leader in educational innovation. In development of our time has been the rapid advancement in artificial intelligence and associated technology. From ChatGPT to advanced machine learning algorithms, these tools are transforming how we create, process, and disseminate knowledge. At NBT University, we have the unique opportunity to harness the technology to create a truly 21st century learning ecosystem. The implications of AI for education are profound. Adaptive learning systems can personalize education at scale. Intelligent tutoring systems can provide round-the-clock academic support, and data analytics can help educators to identify and address learning gaps in real time. However, we must approach these technologies with both enthusiasm and caution. While we must embrace these potential to enhance learning outcomes, we must also ensure that our students develop a critical thinking skills necessary to use these tools ethically and effectively. Accelerated the adoption of digital learning modalities, and at NBT University we have seen remarkable changes in this space. The concept of blended learning, combining the test of traditional classroom instruction with cutting-edge digital tools, is no longer the future but the present. Looking at technologies like the metaverse promise to revolutionize higher education further, these are not distant possibilities but imminent realities that NBT University must prepare for. The traditional examination system, with its emphasis on rote memorization and high-stakes testing, is increasingly being recognized as inadequate for the needs of the 21st century. The introduction of continuous and comprehensive education, project-based assessment, and real-world problem-solving exercises are ensuring that our graduates don't just know theory, but can apply knowledge in practical settings. This aligns perfectly with the vision of NEP 2020 and prepares our students for the challenges of the modern workplace. This strategy underscores the importance of developing adaptable, future-ready skills with equally focus on critical thinking and emotional intelligence. The university's collaboration program, campus recruitment must ensure employability, nurturing the next generation of creators rather than just task makers. And India marches towards its goal of becoming a developed nation by 2047. Institutions like NBT University have a pivotal role to play. Our university must become a cradle of innovation that contributes to solving India's most pressing challenges, from sustainable development to digital inclusion and environmental conservation. And such locations present the both challenges and opportunities. NBT University, through its recent academic program, is positioned to drive the region's development while preserving its ecological and cultural heritage. To the students who are receiving their degrees today, this conversation is not an end but a beginning. The challenges are greater, but so are the opportunities. Remember that in an age of artificial intelligence, what will make you truly fun is your
first conversation a reality. The faculty members whose dedication has shaped this and mind, the administrative staff whose hard work has kept the institution running, the parents whose sacrifices have made this day possible, and most importantly, the students whose achievements are celebrated today. Let us reaffirm our commitment to making Maharaja B.S. Vikram University a beacon of academic excellence, innovation and social transformation. May it grow from central stand, contributing to the development of education, while remaining rooted in the values of inclusivity, integrity and intellectual curiosity. The future is yours, in your hands, to shape you as you like. Before concluding, I just want to thank the Chief Minister. আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের বক্তব্য। সেদিক থেকে এমবিবি বিশ্ববিদ্যালয়ের পথ চলা থেকে আজ পর্যন্ত যে মেধাবীরা বেরিয়ে গিয়েছেন তাদের আজ সমাবর্তনে কার্যত ডিগ্রি শুধু দেওয়াই শুধু নয়, এই আয়োজন থেকে আগামীর স্বপ্ন পূরণে যারা এগিয়ে আসতে চান তাদেরকেও এই বিশ্ববিদ্যালয় আরো বেশি করে নতুন নতুন বিষয় যুক্ত করে উপহার দিতে যায়, এমন বার্তাও আজকের এই আয়োজন থেকে দেওয়া হয়েছে। শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল বলেছে প্রত্যেক শিক্ষার্থীরা যারা এই শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছে তারা এই শিক্ষাঙ্গনকে যেমন গর্বিত করেছে, নিজেদেরকেও তারা প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাদের সকলকে নিয়ে এই আয়োজন সমৃদ্ধ হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।